নকআউটে ডাচদের এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ ব্রাজিলের। স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে নিয়ে রণকৌশল, দাপুটে জয়ের আশা সমর্থকদের। অনেকদিন পর নেইমার খেলছে, এটা দেখতে পাওয়া আসলে একটা ভালো অনুভূতি। ব্রাজিল জিতুক স্কটল্যান্ডের ম্যাচটা, কিন্তু ম্যাচটা কঠিন হবে। আশা করি নেইমার একটা ভালো ফর্মে ফিরে আসবে এবং আর ইনজুরিতে যাবে না এবং ভালো একটা পারফরমেন্স আমাদের দিবে। ভালোভাবে গোল করে আমাদেরকে রাউন্ড 32-তে নিয়ে যেতে পারে। প্রথম ফুটবলার হিসেবে 6 বিশ্বকাপে গোলের কীর্তি রোনালদোর। নকআউট নিশ্চিত কলম্বিয়ার, অপেক্ষা বাড়ল ইংল্যান্ডের। ফুটবল মহানায়কের 39তম জন্মদিনে বিশ্বজুড়ে নানা আয়োজন। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা উপহার দিয়ে অমরত্বের স্বাদ নেবেন মেসি, প্রত্যাশা সমর্থকদের। আমরা এবার চতুর্থ বিশ্বকাপ জিতবো, এটাই হবে তার জন্মদিনের সব থেকে বড় গিফট। আরও 8 থেকে 10টা গোল তার থেকে আমরা আশা করতে পারি। মেসি জন্মদিনে আমার প্রত্যাশা থাকবে হচ্ছে যে এবার বিশ্বকাপ যেন আর্জেন্টিনা পায় এবং মেসি যেন আগের মতোই অনেক ভালো কিছু করে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আশা। দালিয়ান থেকে যাচ্ছেন বেইজিং। শর্তের জালে শাহজালালের থার্ড টার্মিনাল ডিসেম্বরে চালু নিয়ে শঙ্কা। জাপানি ঠিকাদারের নানা অজুহাতে বাড়ছে জটিলতা। নির্ধারিত সময়ে চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। দিনাজপুর দিয়ে 4 জনকে পুশিন। নওগাঁয় শিশুসহ 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। দেশের সব সীমান্তে বাড়তি নজরদারি, পাহারায় গ্রামবাসীও। ডেঙ্গু মোকাবেলায় এডিসের লার্ভার খোঁজে অভিযানে টাস্ক ফোর্স। গুলশানের রেস্তোরাঁকে 50,000 টাকা জরিমানা, ম্যানেজারকে 2 মাসের জেল। বাসাবাড়িতে কীটনাশক বিতরণ। এবং ফুলে ফেপে উঠছে নদ নদী। বর্ষার শুরুতে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা। ডুবতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বিস্তীর্ণ এলাকা। মোকাবেলায় প্রস্তুতি জোরদার। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দে থাকা নেদারল্যান্ডসকে এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিতে নেইমারকে নিয়ে রণকৌশল সাজিয়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। বাংলাদেশ সময় ভোর 4টায় মাঠে গড়াবে ম্যাচ। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এসএম ইকবাল। হেক্সা মিশনে এসে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে রাউন্ড অফ 32 অর্থাৎ প্রথম নকআউট পর্বেই। আবার এই কঠিন পথ থেকে কিভাবে ব্রাজিল বেরিয়ে আসতে পারে সেই সমীকরণও ব্রাজিলের হাতেই। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রথম ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে ড্র করে তাদের শুরু হয়েছে, তবে পরের ম্যাচে সুইডেনকে রীতিমতো বিধ্বস্ত করে জানান দিয়েছে কেন তাদের এবারের বিশ্বকাপে মোস্ট ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। বিশ্বকাপের ফিক্সচার যেটা বলছে ব্রাজিল রয়েছে সি গ্রুপে। সি গ্রুপের সঙ্গে ক্ল্যাশ হবে গ্রুপ এফ এর, যে গ্রুপে অবস্থান করছে নেদারল্যান্ডস। সেক্ষেত্রে ব্রাজিল যদি নেদারল্যান্ডসকে অ্যাভয়েড করতে চায় তাহলে অবশ্যই তাদের সি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। যদিও এই ম্যাচ শুরুর আগে ব্রাজিল এখনও গ্রুপের শীর্ষ পর্যায়ে রয়েছে, তবে সেটা উলট পালট হয়ে যেতে পারে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর। শেষ ম্যাচে মরক্কোর সামনে একটা সুযোগ রয়েছে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপে যে তারা গোল ব্যবধানে 2 নম্বরে রয়েছে সেটা এগিয়ে নেওয়া, অর্থাৎ শীর্ষে চলে যাওয়া। পক্ষান্তরে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ স্কটল্যান্ডকে সামলানো, কেননা স্কটল্যান্ডেরও সুযোগ রয়েছে গ্রুপ রানার্স আপ হওয়ার বা গ্রুপের 3য় স্থানে থেকে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার। সুতরাং সেই সুযোগটা তারা নেওয়ার জন্য সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। যদিও বিশ্বকাপের ইতিহাস বলে বিশ্বকাপে স্কটল্যান্ড কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি। ব্রাজিলের সামনে হচ্ছে আসলে ইকুয়েশনটা একেবারে পরিষ্কার। সি গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা রাউন্ড অফ 32-তে গিয়ে পাবে এফ গ্রুপের রানার্স আপ দলকে। সেক্ষেত্রে এফ গ্রুপের রানার্স আপ দলও যে একেবারে ফেলে দেওয়ার পাত্র তা কিন্তু নয়। এফ গ্রুপের রানার্স আপ হিসেবে আসতে পারে জাপান, যে জাপান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 2-2 গোলে
রুখে দিয়েছে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মেসি রোনালদোর পর এবার নেইমারের পারফরমেন্স দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। এবার বিশ্বকাপ জয়ে হেক্সা মিশন কমপ্লিট করার আশা সেলেসাওদের। অনেকদিন পর নেইমার খেলছে, এটা দেখতে পাওয়া আসলে একটা ভালো অনুভূতি। ব্রাজিল জিতুক স্কটল্যান্ডের ম্যাচটা, কিন্তু ম্যাচটা কঠিন হবে। আশা করি নেইমার একটা ভালো ফর্মে ফিরে আসবে এবং আর ইনজুরিতে যাবে না এবং ভালো একটা পারফরমেন্স আমাদের দিবে। ভালোভাবে গোল করে আমাদেরকে রাউন্ড 32-তে নিয়ে যেতে পারে। অনেকদিন পরে ফিরতেছে, আশা করি আর কি গোল করবে। সমালোচকদের মুখ বন্ধ করে রাজকীয় প্রত্যাবর্তন ক্রিস্টিয়ানো রোনালদোর। উজবেকিস্তান ম্যাচে ওলটপালট করেছেন রেকর্ডের পাতা। একমাত্র ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে গোলের মালিক এখন CR7। 24 ঘন্টারও কম সময়ে ভেঙেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসির রেকর্ড। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে মুখ বন্ধ করালেন সমালোচকদের। হিউস্টন তখনও উত্তাল। 41 পেরোনো রোনালদোই যে আবারও পর্তুগালের ত্রাতা। কাজটা করে যাচ্ছেন 2003 থেকে, বয়স পেরিয়েছে 41-এর কোটা। তবুও রোনালদো আগের মতোই ভয়ঙ্কর। পরিশ্রম, একাগ্রতা আর হাল না ছাড়ার মানসিকতা। ওই গোলে ছুঁয়েছেন পর্তুগাল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড, আর তা ছাড়িয়ে গেলেন 39 মিনিটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি এখন সবার ওপরে। শুধুই কি তাই, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা 6 আসরে গোল। ডিআর কঙ্গো ম্যাচের পর ফুটবল পণ্ডিতদের তীর্যক সমালোচনা আর নিজের ভক্তদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। হিউস্টনে যেন নিজেকে আরও একবার প্রমাণের পরীক্ষা। ক্যারিয়ারের 1000তম গোল থেকে দূরত্বের সংখ্যাটা এখন 25। সেই সাথে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বকনিষ্ঠ আর সবচেয়ে বেশি বয়সে গোলের যৌথ রেকর্ডের মালিক CR7। 24 ঘন্টারও কম সময়ে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের তালিকায় রোনালদোর চেয়ে বুড়ো নন আর কেউ। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি। অন্তত নামটা রোনালদো বলেই এতটুকু বিশ্বাস তো রাখাই যায়। কখনোই কিছু না জেতা পর্তুগালকে এনে দিয়েছেন দুটো মেজর শিরোপা। অর্জনের খাতায় কেবলই বাকি বিশ্বকাপ। উজবেকিস্তান ম্যাচের পর তো রোনালদো বলেই দিলেন, ফিরে এসেছি আমি। শুধু ফর্মটা ধরে রাখলেই এবারই হতে পারে সোনালী ট্রফির অপেক্ষার অবসান। আর তেমনটা হলে সর্বকালের সেরায় উঠবে পর্তুগিজ মহাতারকার নাম। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আজ 24শে জুন, লিওনেল মেসির জন্মদিন। 1987 সালের এই দিনে রোজারিওতে জন্ম নেয়া এক শিশু এখন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। রেকর্ডের ফুল ঝুড়ি আর সর্বজয়ী LM10 হয়তো বিশ্বকাপ শেষেই তুলে রাখবেন নিজের বুট জোড়া। মেসির জন্মদিনে সাবের মিথুনের রিপোর্ট। শুভ জন্মদিন লিওনেল মেসি। রোজারিওর ছোট্ট ছেলেটা এখন ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় নক্ষত্র। মেসি কি জানেন, তার ছুটে চলায় হৃদস্পন্দন বাড়ে কোটি কোটি ভক্তের। এক একটা গোল হাসি ফোটায় শরণার্থী শিবির থেকে দিন মজুরের মুখে। যুগে যুগে হয়তো ভালো ফুটবলারের জন্ম হবে আরো, তবে ওই যে 5 ফুট 7 ইঞ্চির মেসির মতো নয়, যার সামনে চাপা পড়ে গেছে ফুটবলের 2000 বছরের দীর্ঘ ইতিহাস। 5 ফুট 7 ইঞ্চি বা 170 সেন্টিমিটার, একজন গড় আমেরিকানের চেয়েও যা 5 সেন্টিমিটার কম। সেটাও অবশ্য গ্রোথ হরমোন ট্রিটমেন্টের ফল। ফুটবল ক্লাব বার্সেলোনা এগিয়ে না আসলে যে চিকিৎসা সম্ভব হতো না স্টিল কারখানার শ্রমিক হোর্হে মেসির জন্য। অবশ্য তাতে বার্সেলোনাকে মেসির নাকি মেসিকে বার্সেলোনার ধন্যবাদ দেওয়া উচিত সেটা তর্ক সাপেক্ষ। কারণ কাতালান ক্লাবের 7.2% গোলের মালিক LM10 একাই, যে কোনো ক্লাবের হয়ে যা কিনা সর্বোচ্চ। ইউরোপিয়ান টপ 5 লিগেও তার আশেপাশে কেউ নেই। তবে মেসির জীবনের সেরা অর্জনটা এসেছে কাতারে, ওই যে আরাধ্যের সোনালী ট্রফি, যে অর্জন ছাড়া শ্রেষ্ঠত্ব ছিল প্রশ্নবিদ্ধ। নিন্দুকদের মুখ বন্ধ, নিজেকে অমরত্ব আর আকাশী নীলের পুনর্জন্ম। বিশ্বকাপে জোড়া গোল্ডেন বুট কিংবা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কারো সব রাউন্ডে গোল। রোজারিওর ওয়ান্ডার কিড এখানেও অদ্বিতীয়।
কাতারেই সর্বজয়ী মেসির শেষ দেখে ফেলেছিলেন কেউ কেউ, তবে লিওনেল মেসি যে এখনো ফুরিয়ে যাননি সে খবরটাই হয়তো দিতে এসেছেন মার্কিন মূলকে। খেলছেন ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। 39-এ পা রাখা লিওনেল মেসি আগের চেয়েও ভয়ঙ্কর। হ্যাট্রিকে শুরু, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল। ফুটবল জাদুকর দেখাচ্ছেন তার ওয়ান লাস্ট ড্যান্স। তবে এই বিশ্বকাপ শেষেই হয়তো তুলে রাখবেন নিজের প্রিয় বুট জোড়া, আর তার ভক্তরা হারাবে ফুটবলের নেশা। রাত জেগে একটা ম্যাচের অপেক্ষায় কি আগের মতো আর আবেগ থাকবে? প্রিয় মেসি, শৈশব কৈশোর রাঙানোয় আমাদের ভালোবাসা নিবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফুটবল মহানায়কের জন্মদিনে সমর্থকদের প্রত্যাশা আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা উপহার দিয়ে অমরত্বের স্বাদ নেবেন লিওনেল মেসি। এবার বিশ্বকাপে আরও গোল করে নিজেকে নিয়ে যাবেন আরও অনন্য উচ্চতায়, এমন প্রত্যাশা আলবিসেলেস্তে ভক্তদের। আমরা এবার চতুর্থ বিশ্বকাপ জিতবো, এটাই হবে তার জন্মদিনের সব থেকে বড় গিফট। আরও 8 থেকে 10টা গোল তার থেকে আমরা আশা করতে পারি। মেসি জন্মদিনে আমার প্রত্যাশা থাকবে হচ্ছে যে এবার বিশ্বকাপ যেন আর্জেন্টিনা পায় এবং মেসি যেন আগের মতোই অনেক ভালো কিছু করে। এইবারও আমরা তার হাতে একটা বিশ্বকাপ দেখতে চাই, তবে এটা আহামরি কিছু না যে আমরা দেখতেই হবে, যেহেতু আমরা দেখে ফেলছি। নিঃসন্দেহে মেসি গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম। সে আমাদেরকে ছবি দিয়েছে, সুন্দর খেলার মুহূর্ত দিয়েছে, উপহার দিয়েছে, সুন্দর সব কিছু দিয়েছে। এখন তার কাছে বার্থডে যদি চাইতাম, একটা ফ্যান মুভমেন্ট চাইতাম আমরা, আমাদেরকে সময় দিত, ওনার সাথে একটু কথা বলা, আড্ডা দেওয়া, এইটাই চাইতাম আমি, আর কিছু। এবারও আমাদের এক্সপেকটেশন হচ্ছে তারা ফাইনালে যাবে। অ্যান্ড ফার্স্ট ম্যাচ যেমন অনেক ভালো হয়েছে, লাস্ট ম্যাচটাও ইভেন ফাইনালটা অনেক ভালো হবে এবং আমরা কাপটা পাবো। অন্য প্রসঙ্গ, চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুর 2টায় দালিয়ান থেকে বুলেট ট্রেনে রওনা হন তিনি। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে স্থানীয় সময় সকাল 9টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিস্তৃত পরিসরে উদ্ভাবন শীর্ষক সম্মেলনে যোগ দেন তিনি। বাংলাদেশ ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো ও গিনির প্রধানমন্ত্রী অংশ নেন। সভায় তারেক রহমানের অংশগ্রহণে বাংলাদেশে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা। এদিকে সাইডলাইন বৈঠকে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এই আশাবাদ জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, এ সফরে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে তিনি বলেন, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নতুন করে ফ্যাসিবাদ তৈরি হচ্ছে বলে প্রায়ই অভিযোগের বাণ ছোড়া হচ্ছে, অথবা তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের যে ঘাটতি, বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। দেশের প্রধানমন্ত্রীর সাথে তৎপর যে আমরা যদি আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারব। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন।
প্রশ্ন ফাঁসে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী আরও জানান, নকলের সহযোগীদের ধরতে সাইবার আইনে পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে 10 বছর ধরে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া 2027 সালে কারিকুলাম পরিমার্জন এবং 2028 সালে পরিবর্তনের কথাও জানান শিক্ষামন্ত্রী। 2027-এর এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জোর করে তাকে আটকে রেখে সেখানে কিছু করা, সেগুলিও আইনের আওতায় আনা হয়েছে। মনে করবেন না যে আপনাকে ফোর্স করবে আর তিনি বাইরে চলে যাবেন, তা নয়। সাইবার আইন পরিবর্তন হচ্ছে, সাইবার অ্যাক্ট পরিবর্তন হচ্ছে, যেন এই সমস্ত সহযোগীরা পার না পেয়ে যায়। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনা নিয়ে একের পর এক শর্ত যুক্ত করছে জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান। এর ফলে ডিসেম্বর থেকে পিছিয়ে যেতে পারে উদ্বোধন। তবে বিমান প্রতিমন্ত্রী জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে জুলাইয়ে, আর নির্ধারিত সময়েই চালু হবে টার্মিনাল। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আসছে ডিসেম্বরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। তবে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠানের একের পর এক শর্তে বাড়ছে জটিলতা। আয় ভাগাভাগি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কয়েক দফা বৈঠক করে সরকার। এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ব্যবসায়িক চুক্তির প্রস্তাব বা RFP দিয়েছে সিভিল এভিয়েশন। 42 দিনের মধ্যে চুক্তি সইয়ের কথা থাকলেও নতুন নতুন শর্ত দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান। এতে নির্ধারিত সময়ে টার্মিনাল চালু নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও বিমান প্রতিমন্ত্রী মনে করেন জুলাইয়ের মাঝামাঝি হবে চুক্তি। আমরা সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে অনুরোধ করেছি যে তাদের টোটাল সক্ষমতা আছে সেগুলি দিয়ে চেষ্টা করা। চুক্তি সই হলেও জটিল প্রক্রিয়ার অপেক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষ। নভেম্বরের মধ্যেই অপারেশন রেডিয়েন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের আওতায় টার্মিনাল টু টার্মিনাল স্থানান্তর করতে হবে প্রযুক্তিগত সব ফাংশন। সেপ্টেম্বরের মধ্যে ওরা শেষ হয়ে গেলে অক্টোবরের মধ্যে বুঝিয়ে নেবে তারা। নভেম্বর পুরো ট্রায়ালে চলবে এবং আমরা ডিসেম্বরে যাতে করতে পারি। আমরা হোপফুলি তারা এন্ড অফ নভেম্বর বুঝিয়ে নিতে পারবে। কন্ট্রাক্ট সাইনটা 42 দিন সময় দিয়ে আরপিতে দিয়েছি। 3rd টার্মিনাল অপারেশনে এলে বছরে শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা 80 লাখ থেকে বেড়ে উন্নীত হবে প্রায় 2 কোটিতে। বাড়বে এয়ারলাইন্সের সংখ্যা, কমবে ভাড়া, পণ্য আমদানি রফতানি বেড়ে গতি আসবে রাজস্বে। তাই স্থাপনা দ্রুত কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞের। টার্মিনালটা উদ্বোধন করলে, অপারেশন হলে যাত্রীরা কিছুটা সাশ্রয় বোধ করবে, তারা এখানে কমফোর্ট ফিল করবে, সেটা একটা বড় ব্যাপার। 2 নম্বর, যেখানে যেসব এয়ারলাইনগুলো আমাদেরকে সার্ভিস দেয় সেই এয়ারলাইনগুলো সার্ভিস স্ট্যান্ডার্ড আরও বাড়াতে পারবে। 3 নম্বর, নতুন নতুন আরও অনেক এয়ারলাইনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো এখানে। নতুন এয়ারলাইন আসা মানে নতুন করে রেভিনিউ জেনারেশন হওয়া, নতুন করে চাকরি সংস্থান হওয়া। বিশ্বমানের সেবা দিতে অত্যাধুনিক প্রযুক্তির এই টার্মিনালে রয়েছে 115টি চেক ইন, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 16টি লাগেজ বেল্ট, 40,000 বর্গমিটারের বিশাল বহির্গমন লাউঞ্জ ও 1200টি গাড়ি পার্কিং অবকাঠামো। এছাড়া একসঙ্গে পার্কিং করা যাবে 34টি উড়োজাহাজ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক কেমিক্যাল জট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, নানা জটিলতায় করা যাচ্ছে না নিলাম ও ধ্বংস। সমাধানে তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত। এবার দিনাজপুরে 4 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের বাড়ি নড়াইলে, স্থানীয় ইউপি কার্যালয়ে রাখা হয়েছে তাদের। এদিকে নওগাঁয় 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজেপি। অবস্থান করছে সীমান্তের শূন্যরেখায়, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রায় সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিতে তৎপর বিজেপি, সজাগ গ্রামবাসীও। বুধবার সকালে দিনাজপুরের বনতারা সীমান্ত দিয়ে 4 জনকে পুশিন করে বিএসএফ। তাদের আটক করে শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান স্থানীয়রা। পরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও বিজিবি। 4 জনের গ্রামের বাড়ি নড়াইলে। তাদেরকে নাকি বনতারা গিলাবাড়ি দিয়ে তাদেরকে পুশ করে দিয়েছে আমাদের বাংলাদেশে। গ্রামবাসীও লিখছে, ডাকি আমাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে
আমরা ওখানে পাইছি অনেকে। এদিন ভোরে নওগাঁর সাপাহারের পাতারি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে তা আটকে দেয় বিজিবি। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছে 3 শিশু, 3 নারী ও 3 পুরুষ। অন্যায়ভাবে বিএসএফ আমাদের বাংলাদেশে পুশিং করে লোকজন ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা সাধারণ জনগণ এটা আমরা মেনে নিবই না। দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি এবং বিজিবির সাথে আমরা কথা বলেছি, এ বিষয়ে তারা কোনো নাকচ করে দিচ্ছে। বাংলাদেশের যশোহর বাড়ি এরকম কথাবার্তা বলতেছে আর কি। দেশের সব সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। দিনরাত পাহারায় রয়েছেন গ্রামবাসীও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, রাত 3টা থেকে এখন বেলা দুপুর 2টার উপরে, অর্থাৎ এই যে প্রায় 9 থেকে 10 ঘন্টা ঠিক এরকমভাবেই একটি পরিত্যক্ত এখানে যে মাঠ রয়েছে আবাদি জমি, ঠিক আবাদি জমির মাঝখানে এই 9 জন নারী, শিশু এবং বয়স্ক মোট 9 জন রয়েছে। রোদ এবং গরম এই মুহূর্তে বয়ে যাচ্ছে, আটকে দেওয়া হয়েছে এবং গেল রাত থেকে এখন পর্যন্ত চরম একটি মানবেতর জীবন আমরা লক্ষ্য করছি এবং শিশু রয়েছে। তপ্ত রোদ এবং গরম এই মুহূর্তে বয়ে যাচ্ছে। এই গরমের মাঝে একেবারে খোলা মাঠে তাদের এই অবস্থান এবং পিছনে বিএসএফ, সামনে বিজিবি, শূন্য রেখায় এই আমরা যতদূর জানতে পারছি পাশে যে তপন থানা রয়েছে ভারতের, সেই তপন থানার অন্তর্গত হয়ে রাতে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয় এবং এই ঠেলে দেওয়ার পর থেকে বিজিবি তাদের প্রতিরোধ গড়ে তোলে এবং স্থানীয় গ্রামবাসীরা এই মুহূর্তে অবস্থান করছে। একরকম এই অবস্থান আমরা এই যে সীমান্তটি নওগাঁর সাপার সীমান্ত গেল 5 জুন ঠিক এইভাবেই 17 জনকে পুশিন করা হয়েছিল, পরে সেটা আবার পুশব্যাক করা হয়েছে, আবারও ঠিক 20 দিনের মাথায় একই সীমান্তে এই 9 জনকে আবারও দেওয়া হয়েছে। অর্থাৎ এই সীমান্তের এই পুশিন খেলা বা পুশিন তৎপরতা বিএসএফের পক্ষ থেকে অব্যাহতভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই সীমান্তে নওগাঁ জেলায় 156 কিলোমিটার সীমান্ত রয়েছে। 156 কিলোমিটার সীমান্তেই অন্তত 10 বার এই মাসেই এই পুশিন চেষ্টা চালিয়ে গেছে এবং চেষ্টা প্রতিরোধের জন্য গ্রামবাসী তো রয়েছে, সেই সাথে রয়েছে এখানে বিজিবির শক্ত অবস্থান এবং এই অপতৎপরতা রোধে আসলে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত বিজিবির সিও এসেছেন, তিনি এখানে বিষয়টি দেখছেন এবং বিএসএফের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। সব মিলে পরবর্তী কী হয় সেটা আমাদের দর্শকদের জানানোর জন্য আমরা এখানে অবস্থান করছি। এই ছিল সার্বিক নওগাঁর সীমান্তে পুশিন তৎপরতার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। ডেঙ্গু নিধনে টাস্কফোর্স গঠনের প্রথম দিনের অভিযানে মিলেছে এডিসের লার্ভা। গুলশানে একটি রেস্তোরাঁকে জরিমানার পাশাপাশি মালিককে 2 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সপ্তাহে 3 থেকে 4 দিন এই অভিযান চলবে। জনস্বার্থে জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান জানান তিনি। এদিন এডিসের লার্ভা নিধনে বাসা বাড়িতে কীটনাশক বিতরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 5 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2000। এমন পরিস্থিতিতে এডিসের লার্ভার খোঁজে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের নেতৃত্বে টাস্কফোর্স গুলশানের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় একটি রেস্তোরাঁয় অভিযানে গিয়ে ড্রামে জমিয়ে রাখা পানিতে মেলে লার্ভা। এ ঘটনায় জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ ম্যানেজারকে 2 মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এরপর গুলশানের বিভিন্ন ভবন ও স্থাপনা পরিদর্শন করে এডিসের লার্ভা ধ্বংস করা হয়। পাশাপাশি বাসাবাড়িতে বিতরণ করা হয় লার্ভা ধ্বংসকারী ওষুধ। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সপ্তাহে 3 থেকে 4 দিন এ অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান জানান তিনি। প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্কফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্যে আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেক ভবনে প্রবেশ করতে বাধার মুখে পড়ায় মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। এই জরিমানার উদ্দেশ্য হচ্ছে নাগরিকদেরকে সচেতন করা এবং নাগরিকদেরকে সম্পৃক্ত করা। আসলে মাঠ পর্যায়ে আমরা সহযোগিতা একটু পেলেও বিভিন্ন হাই রাইজ বিল্ডিং গুলাতে, বিশেষ করে যেখানে হাই রাইজ, সেখানে আমরা ঢুকতে অসুবিধা হয়, আমাদের ঢুকতে দেয় না। হ্যাঁ, আমরা আইডি কার্ড দেখিয়েও ঢুকতে পারি না।
ফুলের টব, পুরানো টায়ার, পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানায় টাস্কফোর্স। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। শতভাগ কভারেজের দাবি করলেও হাসপাতালেই মিলছে টিকা না পাওয়া হাম আক্রান্ত রোগী। এক্ষেত্রে যেমন অভিভাবকদের উদাসীনতা আছে, তেমনি আছে প্রচারণার ঘাটতিও। বাড়ি বাড়ি গিয়ে সব শিশুকে টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে হাম সংক্রমণের ৩ মাস পার হলেও বন্ধ হচ্ছে না প্রাণহানি। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজারের বেশি মানুষ। হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমলেও এখনও ফাঁকা নেই হাম ওয়ার্ডের কোনো শয্যা। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছেন রাজধানীতে। মাস পেরিয়েছে জরুরি টিকাদান কর্মসূচিরও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে শতভাগের বেশি টিকা কাভারেজের দাবি করা হলেও হাসপাতালেই মিলছে টিকা না পাওয়া রোগী। টিকা দেয় না, শেষ যে আর ছিল দেয় নেই। অসুস্থর মধ্যে হামের টিকা দেওয়া যাইব না। হামের টিকা যখন ক্যাম্পিং হয়েছে তখন ও পায় নাই, কারণ ওর বয়স তখন হয় নাই। এখন জ্বর নাই আপাতত, কিন্তু এখন ওর যে নিউমোনিয়া হয়ে গেছে, প্লাস শ্বাসকষ্ট হচ্ছে। ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছিলাম, কমেনি। কমার এরপরে জ্বর শরীরে 1-2টা র্যাশ দেখা দিচ্ছে। এখন নিয়ে আসার পরে বলছে নিউমোনিয়া হাম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থায় টিকা দেয়ায় সম্পূর্ণ কাভারেজ সম্ভব হয়নি। তাই এখন বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। প্রতিটি রোগীর কাছে র্যাপিড রেসপন্স টিম পাঠাতে হবে। যারা ওই রোগী তো হাসপাতালে চলে এসছে, সেখান থেকে ঠিকানা নিয়ে রেসপন্স টিম যাবে এবং ওই রোগীর আশেপাশে 1 কিলোমিটারের ভেতরে অন্তত অন্য কোনো রোগী আছে কিনা সেই রোগী শনাক্ত করে তাদেরকে চিকিৎসায় পাঠাতে হবে। যারা জ্বরের রোগী আছে তাদেরকে আইসোলেট করবে এবং যারা সুস্থ আছে তাদেরকে টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি 5 বছর পর্যন্ত সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী 28 জুন দেশব্যাপী পালিত হবে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় 7 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্টের মালিককে আটক করেছে এলাকাবাসী। রেস্টুরেন্টে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব। গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের ঘাগট নদীর পাড়ে জাফলং রেস্টুরেন্ট নামে একটু রেস্টুরেন্টের পরিচালকের বিরুদ্ধে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিন্তু আমরা দেখছি যে এই রেস্টুরেন্টটি প্রায় ঘন্টা 2 আগে স্থানীয় বিক্ষিপ্ত জনতা ঘেরাও করে রাখে। তারপরে এখন থেকে 30 মিনিট পূর্বে সেটি পুলিশি হস্তক্ষেপে সেই অভিযুক্ত, যাকে যে এই রেস্টুরেন্টের পরিচালক ছিলেন ধর্ষক সেই অভিযুক্ত কিন্তু থানা পুলিশ এখান থেকে নিয়ে যায়। তারপর পরেই কিন্তু বিক্ষিপ্ত জনতা সেই অভিযুক্তকে না পেয়ে তার যে রেস্টুরেন্টটি জাফলং রেস্টুরেন্ট, এটি ঘাগর নদীর তীরে এবং মিনি জাফলং নামে পরিচিত, সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা এখন দেখছি যে শত শত বিক্ষিপ্ত জনতা কিন্তু সেই রেস্টুরেন্টটিকে ঘেরাও করে রাখে। যখন সেই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় তারপর পরেই কিন্তু সেই বিক্ষিপ্ত জনতা সেটিতে আগুন দেয়। এখন আমরা দেখছি যে আশপাশ থেকে আসা শত শত স্থানীয় জনতা কিন্তু এটিকে ঘেরাও করে রেখেছে এবং তার অভিযুক্ত যে তার বিচার দাবি করছে। স্থানীয় বিক্ষিপ্ত মানুষজন যেটি বলছেন যে এই রেস্টুরেন্টটিতে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটতো বলে তারা অভিযোগ করেছেন। তারা যেটি বলছেন যে বিভিন্ন এলাকা থেকে নারীদের নিয়ে এসে এখানে ব্যবসার মতো ঘটনাও ঘটাতো বলে তারা অভিযোগ করেছেন, যে কারণে কিন্তু দীর্ঘদিন থেকে তারা এটি নিষেধ করে আসছিলেন, তারপরেও সেটি শুনছিলেন না। আজকে যখন সেই 7 বছরের এক শিশু বাচ্চাকে কিন্তু সেই পরিচালক জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেছেন বলে কিন্তু এলাকাবাসী জানান, তখন সেই শিশুটির আত্মচিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন, ছুটে এসে কিন্তু তাকে অবরুদ্ধ করে ফেলেন। পরবর্তীতে স্থানীয় কিছু মানুষজন তাকে যখন বাঁচানোর চেষ্টা করে, পরবর্তীতে থানা পুলিশ খবর পায়। সেই থানা পুলিশ খবর পেয়ে কিন্তু তাকে সেই বিক্ষিপ্ত জনতার হাত থেকে তাকে থানা হেফাজতে নেয়। বর্তমান তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। তখন বিক্ষিপ্ত জনতা কিন্তু উত্তপ্ত হয়ে তাকে না পেয়ে তার বিচারের দাবিতে সেই যে রেস্টুরেন্টটি, সেই রেস্টুরেন্টটিতে
আগুন দিয়েছে এবং আমরা দেখছি যে সেই রেস্টুরেন্টটি এখন জ্বলছে এবং বিক্ষিপ্ত জনতা, বিভিন্ন বয়সের বিক্ষিপ্ত জনতা সেটিকে ঢিল ছুটছেন, সেটিতে আগুন ছুটছেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তারা যেটি বলছেন, প্রথমে আমরাও সংবাদকর্মীরা যখন এখানে এসেছি আমরাও কিন্তু বাধাগ্রস্ত হয়েছি। তারা যেটি বলেছেন যে দীর্ঘদিন থেকে এই রেস্টুরেন্টটিতে বিভিন্ন সামাজিক অবক্ষয়ের মতো কর্মকাণ্ড ঘটে আসছিল, সেটি কেন প্রশাসনের নজরে আসলো না, সেটি কেন ব্যবস্থা নেওয়া হলো না, এই ক্ষোভ থেকে কিন্তু প্রথমে এখানে গণমাধ্যম কর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি। একেবারে নদীর তীরে হয় কিন্তু এটি একেবারে নির্জন এলাকা বলা চলে। এই নির্জন এলাকায় কিন্তু এই রেস্টুরেন্টটি পরিচালিত হয়ে আসছিল। এই ঘটনায় কিন্তু আমরা দেখছি যে স্থানীয় যে জনতা, বিক্ষুব্ধ যে জনতা, তারা কিন্তু সেটির বিচার দাবি করেছেন। সেই অভিযুক্তকে থানা পুলিশ আটক করেছে, তার যাতে দৃষ্টান্তমূলক বিচার হয় সেটি কিন্তু তারা এখন চাইছেন। আমি এখানকার আসার পরেই বিভিন্ন বয়সের এখানে যারা লোক এসেছেন, এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন বয়সের শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তারা কিন্তু সবাই ক্ষোভ জানিয়েছেন, তারা সবাই বিক্ষুব্ধ জানিয়েছেন যে এই ঘটনাটি একটি ন্যাক্কারজনক ঘটনা। যেহেতু আমরা দেখেছি যে একটু 7 বছরের একটি শিশুকে এই ধর্ষণের চেষ্টার অভিযোগ কিন্তু উঠেছে। তো এই ছিল গাইবান্ধার এই ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনায় যে রেস্টুরেন্টে আগুন দেওয়ার ঘটনা, সেখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। তিস্তার পানি ওঠানামা করায় বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। দুদিনে রংপুরে বিলীন হয়েছে প্রায় 30 মিটার বাঁধ। পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের 44টি গেট। এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়ার তিস্তা পাড়ে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি। রংপুরের যে গঙ্গাচড়ার মহিপুর এলাকা রয়েছে, সেখানে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা বাদে কিন্তু নতুন করে ভাঙন কিন্তু দেখা দিয়েছে। সেই ভাঙন আতঙ্কে কিন্তু একেবারে দিন পার করছেন নদী পাড়ের এই গঙ্গাচড়া উপজেলার শত শত মানুষ। মূলত একটি বিষয় প্রথমে জানিয়ে রাখি, বুধবার সকাল 9টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট রয়েছে, সেখানে পানির প্রবাহ পানি উন্নয়ন বোর্ড রেকর্ড করা হয়েছে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পরে কিন্তু দুপুর 12টায় তা নেমে আসে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে। অন্যদিকে যদি কাউনিয়া পয়েন্টের কথা বলি, সেখানেও কিন্তু পানির প্রবাহ রেকর্ড করা হয় বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে। মূলত পানি নিয়ন্ত্রণে কিন্তু ব্যারেজের যে 44টি গেট রয়েছে সেগুলো কিন্তু খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আর পানি বাড়ার সঙ্গে সঙ্গেই মূলত কিন্তু গঙ্গাচড়ার যে মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের যেই সেতু রক্ষা বাদে আবারও কিন্তু ভাঙন দেখা দিয়েছে। মূলত 50 মিটার যে ভাঙন, সেটা কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। সবকিছু মিলে যদি বলি, নদী গর্ভে বিলীন হওয়ার পরে চলতি মৌসুমে কিন্তু গত 2 দিনে আরো প্রায় 30 মিটার ভেঙে মূলত 50 মিটার অলরেডি বিলীন হয়ে গেছে। আমরা একটু বিষয় বলে রাখি, এলজিডির যে নির্মিত বাঁশের স্পার কার্যকর হয়নি বলেও কিন্তু অভিযোগ করেছেন এলাকার মানুষ এবং নদী পাড়ের মানুষের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া কিন্তু এটা সম্ভব না। এলজিডি যে 3 সদস্যের যে কমিটি রয়েছে, তারা কিন্তু এসে পরিদর্শন করেন এবং পরিদর্শন করার পর কিন্তু পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যৌথ সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এখানে আসলে জিও ব্যাগ ফেলার কথা কিন্তু তারা তাৎক্ষণিকভাবে বলেছেন। তো সবকিছু মিলে যদি বলে রাখি, রংপুরের গঙ্গাচড়ার মহিপুর থেকে এই নদী ভাঙন এবং পানি বৃদ্ধির আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। এদিকে দেশের ভেতরে এবং উজানে ভারতের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হতে পারে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বহু এলাকা। দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শাহিন আলমের রিপোর্ট। ভৌগোলিক অবস্থান আর জলবায়ু সংকটে প্রতি বছরই কম বেশি বন্যা কবলিত হচ্ছে দেশ। কখনো কখনো ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে উঠছে এই প্রাকৃতিক বিপর্যয়। বন্যার এবছরের পূর্বাভাসও খুব একটা স্বস্তির নয়। আগামী কয়েকদিন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ সহ দেশের মধ্যাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলে সতর্কতা দিয়েছে সংশ্লিষ্ট দফতর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে বর্ষা মৌসুমের শুরুতেই এবার ভারী বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে।
এরই মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় পৌঁছেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। বিপদসীমার কাছাকাছি রয়েছে সিলেটে সুরমা ও কুশিয়ারা এবং ময়মনসিংহের সমস্যরীর পানি। আগামী 3 দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার অববাহিকায় লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর জেলার এবং একই সাথে সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম ব্যবস্থা হিসেবে সরকারের পাশাপাশি প্রস্তুত হচ্ছে রেড ক্রিসেন্টের মতো সহযোগী সংস্থাগুলো। আমরা জানি যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের 68টি ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিটকেও আমরা এই ধরনের পরিস্থিতি সম্পর্কে সজাগ রেখেছি এবং যথাসম্ভব তাদেরকে প্রস্তুতির জন্য অর্থ বরাদ্দ এবং ত্রাণ সামগ্রী যেগুলো লাগে সেগুলো তাদেরকে দেয়া হয়েছে, যাতে তারা সাথে সাথে রেসপন্ড করতে পারে। জুনের শেষ ভাগ থেকে 2 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং উজান মিলিয়ে 350 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ইরানে হামলা বন্ধে এবার মার্কিন সিনেটেও বিল পাস। সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন। অর্থহীন বললেন ট্রাম্প। যুদ্ধে কৌশলগত হার মানছেন মার্কিনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ। রিট আবেদনে আইনটিকে অবৈধ দাবি করে ট্রাইব্যুনালকে বিচারিক হত্যায় হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের জন্য বিশেষভাবে এই আইনটি তৈরি করা হয়েছিল। ফলে 71-এর যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের মধ্য দিয়ে আইনটির মূল কার্যকারিতা শেষ হয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে আইনটিতে বেশ কয়েকবার সংশোধন আনা হলেও ট্রাইব্যুনাল এখনো বহাল রাখায় রাজনৈতিক অপব্যবহারের আশঙ্কা রয়েছে। জামাতপন্থী 18 আইন কর্মকর্তার পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আখ্যা দিয়েছে বিএনপি। সকালে হাইকোর্টে সাংবাদিকদের এই কথা বলেন দলটির আইন সম্পাদক আইনজীবী বদরুদ্দোজা বাদল। 4 মাস পদে থেকে তারা সরকারের বিরুদ্ধে কাজ করেছিল কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, রাজনৈতিক ভাবে প্রভাবিত, যেটা আমরা প্রত্যাশা করিনি তাদের কাছ থেকে। আর ওনারা পদত্যাগ কাজ করলেন। এখন আমি অ্যাটর্নি জেনারেল অফিসে একটু অ্যাটর্নি জেনারেল সাহেবকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই 4 মাস যে ওনারা কাজ করলেন, এরা সরকারের পক্ষে কাজ করেছে নাকি সরকারের বিপক্ষে স্যাবোটেজ করেছে? এই 4 মাসের যে যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল যেন ওরা একটু খোঁজখবর নিয়ে দেখে। ধর্ম, বর্ণ, ভেদাভেদ ভুলে বাংলাদেশের পরিচয় ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাজধানীর উত্তরার ডন বস্কো মিশন স্কুল পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। নৈতিকতা শিক্ষা দেয়াই স্কুলগুলোর সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত বলে মত ডেপুটি স্পিকারের। এ সময় শিক্ষাক্ষেত্রে সরকারের ভূমিকার প্রশংসা করেন শিক্ষকরা। সকলেই আমরা বাংলাদেশী, অতএব বাংলাদেশী হিসাবে আমাদের সমাজকে গড়ে তুলতে হবে, বাংলাদেশী হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে, বাংলাদেশী হিসাবে আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরতে হবে। আমদানিকৃত কেমিক্যাল দ্রুত ছাড়ে জটিলতার পাশাপাশি নিলাম অযোগ্য পুরাতন কন্টেইনার বোঝাই কেমিক্যাল ও বিপজ্জনক পণ্যের কারণে দুর্ঘটনার ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর। বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও নানা মুখে জটিলতায় এসব কেমিক্যাল এবং বিপজ্জনক বস্তু যেমন নিলামে তোলা যায়নি, তেমনি ধ্বংসও করা যাচ্ছে না। বন্দরের শেড ও ইয়ার্ডে পড়ে আছে এসব কেমিক্যাল ও জরাজীর্ণ কন্টেইনার। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি 4 নম্বর বার্তে রাবার গ্যান্ট্রি ক্রেনে হঠাৎ করে আগুন ধরে যায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি কন্টেইনার পূর্ণ হয়ে যায়, অনেক ক্ষেত্রে লিকেজে, অনেক সময় এটার যে সাবস্ট্যান্সগুলো রয়েছে সাবস্ট্যান্সগুলো হয়তো বা তার যে ক্যারেক্টার যেটা থাকার কথা সেটা থাকে না। কাস্টম কমিশনারের কাছে দেওয়া চট্টগ্রাম বন্দরের এক চিঠিতে বর্তমানে শুধুমাত্র পিশেডে সর্বমোট 302 প্যাকেজ কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে দীর্ঘদিনের পুরনো নিলাম ও ধ্বংসযোগ্য কেমিক্যাল রয়েছে 122 প্যাকেজ। এর বাইরে বিভিন্ন ইয়ার্ডে ধ্বংসের অপেক্ষায় থাকা অতি বিপজ্জনক পণ্য বোঝাই 331টি কন্টেনারের মধ্যে 42টি কন্টেনার জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যখন কাস্টম চার্জ করে আপনার কি বলে এটা ইনভেন্টরি করে, তখন দেখা যায় পণ্যের সাথে ডিক্লারেশনে মিলে। সাম্প্রতিক সময়ে বিপজ্জনক কেমিক্যালগুলো ধ্বংসের জন্য তৃতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। মন্ত্রণালয় থেকে অনুমতি সাপেক্ষ চুক্তির পর এসব কেমিক্যাল ওই প্রতিষ্ঠানের কারখানায় ধ্বংস করা হবে। ল মিনিস্ট্রির ভেটিং হয়ে গেছে, এখন আমরা হোলসিমের সঙ্গে এমওইউ করব। এমওইউ করার পরে বাকি যে কার্যক্রম আছে সেটা খুব দ্রুত ইনশাআল্লাহ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে কয়েক লাখ কোটি টাকা মূল্যের আমদানি রপ্তানি পণ্য পরিবহন হচ্ছে, আর এসব পণ্য থেকে অন্তত 80,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে এই বন্দরকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর, ইরানে হামলা চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদের পর সিনেটেও বিল পাশ হয়েছে। পরবর্তীতে সামরিক কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। যদিও এই প্রস্তাবকে অর্থহীন আখ্যা দিয়েছেন ট্রাম্প। ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যা ট্রাম্পকে ইরানের সঙ্গে সামরিক কর্মকাণ্ড চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করে। একই প্রস্তাব চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও পাশ হয়। এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। সত্যি বলতে ট্রাম্পের এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। যুক্তরাষ্ট্রের 1973 সালের যুদ্ধ ক্ষমতা আইন কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ দেশটির কোনো প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব অনুমোদন করল। যদিও সিনেটের ভোটকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির দাবি করলেও এরই মধ্যে কয়েকটি ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। মঙ্গলবার ট্রাম্প দাবি করেন ইরান পারমাণবিক স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছে, যদিও তেহরান বলছে আলোচনায় এমন কোনো ছাড় দেয়নি তারা। এমনকি আর্থিক প্রণোদনা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। এতে তাদের মধ্যে হওয়া শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর, কানাডার টরন্টোতে আন্তে বুদিমিরের গোলে পানামাকে 1-0 গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া। পরের ম্যাচে লুকা মদ্রিচের দলের কাছে বড় জয়ের প্রত্যাশা সমর্থকদের। কানাডার টরন্টো থেকে আরো জানাচ্ছেন রাশেদ লিমন। সবশেষ 2 বিশ্বকাপের সেনসেশন বলা যায় ক্রোয়েশিয়াকে। সেই ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে যেভাবে ধরাশয় হয়েছে, তাদের দর্শক সমর্থকরা কিন্তু একদমই মূর্ছে পড়েছিল, তারা হতাশ হয়েছিল। আজকে কিন্তু সেই হতাশার জায়গায় স্বস্তি ফিরে এসেছে। আমরা দেখেছি আজকে দর্শক যখন বের হয়ে আসছে, তাদের সাথে যখন কথা বলছিলাম, তারা কিন্তু আসলে সত্যির কথা জানাচ্ছে। তারা বারবারই বলছেন যে ক্রোয়েশিয়া এই মুহূর্তে তাদের বিশ্বকাপের যে অবস্থান সেটা ধরে রেখেছে। আমাদের নকআউট পর্বে যাওয়ার আশা টিকে রয়েছে। গ্রুপে শক্ত প্রতিপক্ষও রয়েছে, তবে আমরা চাই শেষ ম্যাচে আরো বড় ব্যবধানে জিতবে ক্রোয়েশিয়া। দাপটের সঙ্গেই আমরা পরের রাউন্ডে যেতে চাই। আমরা আশা করেছিলাম ক্রোয়েশিয়া 2 বা 3 গোলের ব্যবধানে জয় পাবে, কিন্তু তা হয়নি। তবুও আমরা খুশি, ফুটবলাররা সেরাটা দিয়ে পারফর্ম করেছে, এটাই আমাদের কাছে বড় স্বস্তি। প্রথম ম্যাচে একটা বড় ধাক্কা খাওয়ার পরে আজকের ম্যাচে যে জয়, এই জয়টা আসলে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপে টিকিয়ে রাখলো। তবে
সামনের যে তাদের ম্যাচটি অর্থাৎ ঘানার সঙ্গে যে ম্যাচটি, সেই ম্যাচটি কিন্তু আসলে বলা হবে তাদের জন্য অগ্নি পরীক্ষা। কারণ ঘানার কিন্তু যে অবস্থা রয়েছে পয়েন্ট টেবিলে, তাতে ঘানা যদি কোনো রকম ড্র করতে পারে সেক্ষেত্রে কিন্তু ঘানার ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। কিন্তু পক্ষান্তরে ক্রোয়েশিয়ার কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বলা যায় এই গ্রুপের যে খেলাটা সেটা কিন্তু আসলে পুরোপুরি জমে উঠেছে। গত 2 বিশ্বকাপের সেন্সেশন ক্রোয়েশিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি, তবে আজকের এই জয় তাদের টুর্নামেন্টে টিকিয়ে রাখলো। সেক্ষেত্রে পরের ম্যাচ ঘানার সঙ্গে জয়ের কোনো বিকল্প নেই তাদের। আর ঘানা যদি ড্র করতে পারে তাহলেই তাদের সামনে দ্বিতীয় রাউন্ড। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নকআউটে ডাচদের এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ ব্রাজিলের। স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে নিয়ে রণকৌশল, প্রথম ফুটবলার হিসেবে 6 বিশ্বকাপে গোলের কীর্তি রোনালদোর। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আশা। দালিয়ান থেকে বেইজিংয়ের পথে তারেক রহমান। এবং দিনাজপুর দিয়ে 4 জনকে পুষেন, নওগাঁয় শিশুসহ 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। দেশের সব সীমান্তে বাড়তি নজরদারি, পাহারায় গ্রামবাসীও। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।